আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস হবে অনার্স দ্বিতীয় বর্ষ ফিজিক্স 3। অনার্স সেকেন্ড ইয়ার, ফিজিক্স 3, চ্যাপ্টার ক্লাস। আচ্ছা, তোমাদের চ্যাপ্টার 6 লিখেছিলাম আমি ভিডিওতে, ওটা মূলত চ্যাপ্টার 5 হবে। আমি তোমাদের ফিজিক্সের চ্যাপ্টারগুলো একটু ঠিক করে দিব, মিস্টেক হয়ে গিয়েছে চ্যাপ্টারগুলো। আমাদের হচ্ছে রেকর্ড ভিডিওতে একটা ক্লাসে প্রবলেম ছিল যে দুইটা প্রশ্ন, আজকে ওই দুইটা প্রশ্ন সলভ করে দিব। প্রশ্নগুলো তো তোমাদের হচ্ছে নোট খাতায় উঠানো আছে, তাই না? ক্লাসে প্রবলেম হলো উত্তরগুলো উঠাইছো না সবাই? প্রবলেম ছিল, এই প্রশ্নটিতে প্রবলেম ছিল একটি তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করো। এই প্রশ্নটিতে প্রবলেম ছিল, তো সমাধানটা দেখো। প্রথমে আমাদের একটা তড়িৎ ক্ষেত্র অঙ্কন করতে হবে। একটি তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করো। তো একটা তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করার জন্য আমাদের স্থিতি শক্তি প্রয়োজন। এখন এই স্থিতি শক্তিটা আমরা কোথা থেকে পাবো? যদি আমরা তড়িৎ ক্ষেত্রে যত বেশি বিভব প্রয়োগ করব, তত বেশি, অর্থাৎ যত বেশি চার্জ প্রদান করা হবে, বিভব না সরি, কোন একটা তড়িৎ ক্ষেত্রে যত বেশি ধারক বা চার্জ প্রদান করা হবে, তত বেশি বিভব বৃদ্ধি পাবে। তাই লেখো, আমরা জানি কোন পরিবাহী বা ধারকে যত বেশি চার্জ প্রদান করা হয়, তত বেশি বিভব বৃদ্ধি পায়। আর এই বৃদ্ধিজনিত বিভবটাই এই ধারকে স্থিতি শক্তি হিসাবে জমা থাকে। এটাকে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে একটি তড়িৎ ক্ষেত্রে বা একটি ধারকে যত বেশি আমরা চার্জ প্রদান করব, তত বেশি এই ধারকের বিভবটা বৃদ্ধি পাবে। তো তড়িৎ ক্ষেত্রে আমরা দুইটা চার্জ নিয়েছি, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। তাহলে মোট চার্জ দাঁড়াচ্ছে হচ্ছে কিউ। পার্থক্য হচ্ছে ভি, ধারকত্ব হচ্ছে সি। এই ধারকে যত বেশি আমরা চার্জ প্রদান করব, তত বেশি যেহেতু বিভব বৃদ্ধি পাবে, আর এই বিভবটাই স্থিতি শক্তি হিসাবে এই ধারকে সঞ্চিত থাকবে। ওই সঞ্চিত শক্তির সমীকরণটা আমাদের বের করতে হবে। তো এখন আমরা লিখব, যদি আমাদের চার্জটুকু প্লাস কিউ মাইনাস কিউ এটা যদি ক্ষুদ্র হয়, অর্থাৎ কিউ পরিমাণ চার্জ হয়,
তাহলে দেখো এখন যদি আরো ক্ষুদ্র চার্জ, যেহেতু প্রথমে বলেছি আমরা জানি যত বেশি চার্জ প্রদান করব তত বিভব বৃদ্ধি পাবে, তো প্রথমে আমাদের পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ আছে, আরো আমরা ডিকিউ পরিমাণ চার্জ এখানে প্রদান করলাম, আরো ডিকিউ পরিমাণ চার্জ ওই ধারকে আনা হয়, তাহলে কৃতকাজ যেহেতু ক্ষুদ্র চার্জ, কৃতকাজ হবে ক্ষুদ্র ডিডব্লিউ, আমরা জানি ডিডব্লিউ ইকুয়াল ভি ডি কিউ, ভি মানে আবার আমরা জানি কিউ বাই সি ডি কিউ। যাদের কাছে মনে হবে এগুলো আমরা কোথা থেকে জানি, তাহলে অবশ্যই আগে কৃতকাজ কাকে বলে, এরপর বিভব পার্থক্য কাকে বলে, এই সংজ্ঞাগুলো জেনে তারপরে এগুলো বুঝতে পারবে। অতএব ধারকে কিউ চার্জে চার্জিত করতে মোট কাজের পরিমাণ তাহলে হচ্ছে যেহেতু কিউ চার্জ, তাহলে এটা হচ্ছে ক্ষুদ্র কৃতকাজ হবে না, মোট কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল হচ্ছে ক্ষুদ্র কাজ, এটা ইন্টিগ্রেশন করতে হবে। ডিডব্লিউ এর মান আমরা জানি, এই যে এখান থেকে নিয়েছি, এটাকে যদি 1 নম্বর সমীকরণ দেই, জিরো থেকে লিমিট কিউ 1/c ধ্রুবক, এটাকে বাইরে রাখলাম, কিউ কে ইন্টিগ্রেশন করলে হবে কিউ স্কয়ার বাই 2 লিমিট কিউ 0, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 1/c কিউ এর উপর স্কয়ার ভাগ 2, অর্থাৎ কিউ স্কয়ার ভাগ হচ্ছে 2c। আমরা জানি চার্জ কিউ হচ্ছে আবার ধারক আর বিভব পার্থক্যের গুণফল সিভি, এটার উপর আবার স্কয়ার ভাগ হচ্ছে 2c। এ পর্যন্ত আগে দেখো, এ পর্যন্ত দেখো প্রথমে কি করলাম, প্রথমে একটা তড়িৎ ক্ষেত্র অঙ্কন করলাম, এরপরে আমরা বললাম যে কোনো একটা ধারক বা পরিবাহীতে আমরা যত বেশি চার্জ প্রদান করব তত বেশি এর বিভব বৃদ্ধি পাবে, আর এই বিভব শক্তি হিসেবে ধারকে সঞ্চিত থাকবে, সেই শক্তিটাই আমাদের বের করতে হবে। তো যেহেতু আমরা সংজ্ঞাতে বলে দিয়েছি যত বেশি চার্জ প্রদান করব, তো চিত্রে আমরা কিউ পরিমাণ চার্জ প্লাস মাইনাস কিউ পরিমাণ চার্জ নিয়েছি, এর বাহিরেও আমরা আরো কিছু চার্জ নিলাম, সেটা কি চার্জ, ক্ষুদ্র চার্জ নিলাম, ডি কিউ পরিমাণ চার্জ নিলাম, নেওয়ার ফলে আমাদের এখানে কৃতকাজ হবে ডিডব্লিউ ইকুয়াল ভি ডি কিউ, এটা হচ্ছে কৃতকাজের সূত্র, ডিডব্লিউ ইকুয়াল ভি ডি কিউ, যেহেতু হচ্ছে চার্জটা কৃতকাজটা ক্ষুদ্র কারণ চার্জটাও ক্ষুদ্র, এরপরে হচ্ছে ভি মানে হচ্ছে কিউ বাই সি, এটা যেমন ছিল তেমনই, এটাকে দিলাম 1 নাম্বার সমীকরণ। এরপর আমরা যে চার্জটা প্রথমে নিয়েছিলাম পজিটিভ এবং নেগেটিভ চার্জ, তাহলে মোট চার্জটা কি হবে, ধারকে কিউ চার্জে চার্জিত করতে মোট কাজের পরিমাণ হবে W ইকুয়াল ছোট যে ক্ষুদ্র চার্জটা রয়েছে ওটাকে আমরা ইন্টিগ্রেশন করব, dW এর মান পেয়েছি, এখানে c হচ্ছে ধারকত্ব, কিন্তু এখানে লিমিট দেওয়া আছে হচ্ছে 0 আর q, তার মানে q এর লিমিট দেওয়া আছে, c এর লিমিট দেওয়া নেই, তার মানে এখানে c টা ধ্রুবক অবস্থায় রয়েছে, এটাকে আমরা বাইরে নিলাম, আর হচ্ছে ইন্টিগ্রেশন করলাম শুধু কিসের, q এর উপরে কিছু নাই মানে q এর উপরে 1 আছে, তো 1 on x এর উপর n পাওয়ার 1 plus 1 1 plus 1 x স্কয়ার বাই 2, তাহলে এখানে যদি আমরা x টাকে মনে করি q, কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 plus 1 ভাগ হচ্ছে
1 প্লাস 1। তাহলে এখানে কিউ এর পরিবর্তে বড় হাতের কিউ হবে, কারণ লিমিটটা হচ্ছে বড় হাতের, তাই এখানে বড় হাতের কিউ স্কয়ার নিচে 2 ছিল 2 দিলাম। আর এরপরে হচ্ছে এটাকে গুণ করে দিলাম, কিউ স্কয়ার নিচে দিলাম 2c। এই কিউ স্কয়ার মানে হচ্ছে আবার সিভি, কিউ স্কয়ারের পরিবর্তে কিউ এর পরিবর্তে সিভি স্কয়ার ছিল, স্কয়ার দিয়ে দিলাম। এখন স্কয়ার দ্বারা গুণ করে দেই, মানে এখানে হবে সির উপরে স্কয়ার ভির উপরে স্কয়ার আর নিচে হচ্ছে 2c, এটা কেটে যাবে, তাহলে থাকবে সিভি স্কয়ার ভাগ 2। তো এটাকে আমরা লিখতে পারি হাফ সিভি স্কয়ার। এটাই হচ্ছে সঞ্চিত একটি তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তি রাশিমালা। এটাকে আরো ভাঙা যায়, তোমরা স্যার আরো ভাঙতে পারবে। সঞ্চিত শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয় হাফ সিভি স্কয়ার। এটাকে আবার ভেঙে আমরা করতে পারি, এই যে সিভি মানে হচ্ছে কিউ, তাহলে কিউ ভি হবে। আবার ভাঙতে পারি আমরা, আবার ভি কে ভাঙলে হয় কিউ বাই সি, তাহলে এখানে হবে আবার হচ্ছে কিউ স্কয়ার বাই 2c। অ্যানসার এটাও হতে পারে, অ্যানসার এটাও হতে পারে, অ্যানসার এটাও হতে পারে, তোমাদের কাছে যেটা যেখান থেকে ইচ্ছে তোমরা দিতে পারো, সমস্যা নেই। সির পরিবর্তে মান বসালাম কিউ ভি, আবার ভির মান জানি আমরা কিউ বাই সি, মান বসিয়ে দিলে আবার এটা হয়। তাহলে এটা হচ্ছে একটি তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তি রাশিমালার সমীকরণ। ম্যাম হুম হাইরুল, তুমি কিছু বললে বলো, না হলে ভয়েস অফ রাখো। তোমার মানে নামের স্ক্রিন আমরা শুধু দেখতে পাই, ম্যামকে দেখতে পাই না। এরপরে প্রশ্ন সেকেন্ড করলে প্রশ্নটা দেখো, ভয়েস অন করে প্রশ্ন করবা, আবার বন্ধ করে দিবা। আর প্রশ্ন করতে হবে না, সেকেন্ড প্রশ্নটা দেখো। গরমে আমি এখানে সিদ্ধ হয়ে যাচ্ছি, তোমরা তো সুন্দর মতো ফ্যানে বাতাস খাচ্ছ আর ক্লাস করতেছো, আর আমার ফ্যান কিচ্ছু নেই, বুঝছো? ফ্যান একটা লাগিয়ে নেন ম্যাম। ফ্যান দিলে যে তোমরা কথা শুনতে পাবে না, ফ্যানে যে শব্দ হয় তখন আমার ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যায়, ভয়েস কোয়ালিটিটা। একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্বের ধারকত্বের রাশিমালা প্রতিপাদন করো। এটা ভাষা অনেকগুলো আছে, আমি অত ভাষা লিখবো না। একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। তো আমি দুইটা পাত নিব, একটা এম পাত আর একটা এন পাত। করানো হয়েছে, কিন্তু এটা নাকি প্রবলেম ছিল ভিডিওতে। এটার মধ্যে তো কোনো সমস্যা ছিল না। ভিডিওতে প্রবলেম ছিল নাকি এটাতে? সামনে যে ভাষাগুলো বলছিলাম সেগুলোতে নাকি প্রবলেম ছিল, ক্লাস 1 এ নাকি প্রবলেম ছিল, অনেকেরই তো বলছিল। আচ্ছা, কথাগুলো ঠিকভাবে শুনতে পাওয়া যাচ্ছিল না। আচ্ছা, তাহলে আমি শুধু ক্যালকুলেশন গুলো বাদ দিয়ে ভয়েস যেগুলো প্রবলেম ছিল ওটা আমি তোমাদের বলতেছি। দেখো, আমি তাহলে দুইটা পাত নিলাম, একটা এম পাত নিলাম, একটা এন পাত নিলাম। এম পাতটা, এটাকে আমি হচ্ছে ভূমি, হ্যাঁ ভূমি মানে তো বুঝোই, ভূমি মানে মাটি। এম পাতটাকে আমি ভূমি থেকে অন্তরিত অবস্থা, মানে ভূমি বরাবর নেই, ভূমি থেকে মানে মাটির সঙ্গে লাগানো নেই এম পাতটা। আর এন পাতটাকে মনে কর মাটির সঙ্গে আমি সংযুক্ত অবস্থায় রাখলাম, মানে মাটির বরাবর রয়েছে, মাটির সঙ্গে যুক্ত রয়েছে এন পাত। তো আমরা জানি ভূমির বিভব শূন্য হয়, তো এন পাতটা যদি ভূমির সঙ্গে যুক্ত থাকে তাহলে এন পাতের বিভব কি হবে? শূন্য হবে, বিভব
শূন্য হবে। আর এম পাতটা ভূমি হতে অন্তরিত রাখা আছে, অর্থাৎ ভূমির সাথে সংযুক্ত নেই, তাহলে অবশ্যই এম পাতের বিভবটা শূন্য হবে না। এম পাতের বিভব বের করতে হবে। তাহলে আমরা যদি এখন বিভব নেই, তাহলে কোন পাতের বিভব নিব? মূলত এম পাতের বিভবটা হবে এম এবং এন পাতের সম্মিলিত বিভব, কারণ এন পাতটা ভূমির সাথে যুক্ত থাকায় এর বিভব হয়ে যায় শূন্য। এখন এখানে আমরা এম পাতে পজিটিভ চার্জ আর এন পাতে নেগেটিভ চার্জ নিলাম। আমরা জানি ধনাত্মক পরিবাহী থেকে বলরেখাগুলো বের হয়ে যায়, নির্গত হয়, আর ঋণাত্মকের ক্ষেত্রে প্রবেশ করে। নির্গত বলরেখাগুলো আবার কি করে? প্রবেশ করে। এম পাত এবং এন পাত দুটি পাতের ক্ষেত্রফল যদি এ আর মধ্যবিন্দু দূরত্ব হচ্ছে ধরে নিলাম ডি। ভাষাগুলো কাজ শেষ। এখন এম পাতের তল ঘনত্বকে প্রকাশ করে সিগমা দ্বারা, কিউ বাই এ। এরপরে হচ্ছে বৈদ্যুতিক প্রাবল্য। বৈদ্যুতিক প্রাবল্য হচ্ছে, এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ। আমরা জানি বিভব পার্থক্য V = E গুণন D। এর মানটা বসাবো, এরপর আবার সিগমার মান বসাবো। আবার আমরা জানি ধারকত্ব C = Q ভাগ V। তাহলে এখানে আমরা যে ভির মান পেলাম, এই ভির মানটা এখানে বসাবো, Q গুণন অর্থাৎ C = ε0 A D। কি করলাম দেখো, প্রথমে একটা এম পাত নিলাম, এন পাত নিলাম। এম পাতটাকে মাটির সঙ্গে যুক্ত করলাম না, আর এন পাতটাকে মাটির সাথে যুক্ত করায় মাটির যেহেতু বিভব শূন্য হয়, কারণ মাটিতে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় চার্জের পরিমাণ সমান থাকে। এবার পৃথিবীতে ঋণাত্মক চার্জের পরিমাণ এতটাই বেশি যে ক্ষুদ্র চার্জের কারণে এর কোনো পরিবর্তন হয় না, তাই বিভবের মানটা পৃথিবীতে শূন্য হয়, যার কারণে এন পাতের বিভব শূন্য। তাহলে আমাদের এম পাতের বিভবটাকে ধরতে হবে এম এবং এন পাতের সম্মিলিত বিভব। এরপর আমরা এম পাতে পজিটিভ চার্জ আর এন পাতে নেগেটিভ চার্জ নিলাম, ফলে ধনাত্মক পাত হতে বলরেখাগুলো নির্গত হবে আর ঋণাত্মক পাতে বলরেখাগুলো প্রবেশ করবে। উভয় পাতের ক্ষেত্রফল হচ্ছে এ, মধ্যবিন্দু দূরত্ব ডি। যেহেতু আমরা প্রথমে বললাম এম পাতের বিভব থাকবে আর এন পাতের বিভব শূন্য হয়, তাই আমাদের এম পাতের মান বের করলে আমরা পেয়ে যাব ধারকত্ব। কারণ এখানে যে ধারকত্ব আমাদের বিভব লাগবে, সেই বিভবটা কার বিভব লাগবে? এম পাতের বিভব লাগবে, তাই শুধু আমরা এম পাতেরই মান বের করতেছি, এন পাতের বের করার প্রয়োজন নেই। তো প্রথমে লিখবো এন পাতের তল ঘনত্ব সিগমা ইকুয়াল কিউ বাই এ, এটা সূত্র। আবার হচ্ছে পাতদ্বয়ের মধ্যবর্তী বিদ্যুৎ প্রাবল্য ই ইকুয়াল সিগমা বাই এপসিলন নট, এটাও সূত্র। উই নো, আমরা জানি বিভব পার্থক্য V ইকুয়াল E গুণন D, এটাও সূত্র। তার এই তিনটাই হচ্ছে সূত্র। ই পরিবর্তে মান বসালাম, এই যে মানটুকু, এটা মান বসিয়ে দিলাম। তাহলে উপরে হচ্ছে সিগমা গুণন D আর নিচে হচ্ছে এপসিলন নট। এখানে আবার হচ্ছে সিগমা মান বসিয়ে দিয়েছি, এখানে যাতে সিগমা ছিল 3 মান বসিয়ে দিলাম। সিগমা মান A বাই A, নিচে এপসিলন নট ছিল এপসিলন নট। আমরা ধারকত্বের সূত্র C বাই V। এখানে আবার ভির মান যে পেয়েছিলাম, এই মানটা এখানে বসিয়ে দিলাম। তাহলে উপরে থাকবে হচ্ছে কিউ গুণন, কোথায় গেল, কিউ বাই ভি। তাহলে ভির মান বসালো, ভির মান যদি এটা বসাই তাহলে উল্টে যাবে, উল্টে গিয়ে এখানে হবে কিউ গুণন এপসিলন নট এ, এই মানটা উপরে যাবে আর এইটুকু মানটা নিচে আসবে, কারণ এখানে ভিটা ভাগ অবস্থায় আছে। তো ভির মান বসালে
উল্টে গিয়ে নিচের অংশটুকু উপরে যাবে, উপরের অংশটুকু নিচে আসবে। কিউ কিউ এখানে কেটে যাচ্ছে, তাহলে থাকবে এপসিলন নট এ ভাগ হচ্ছে ডি। এটা হচ্ছে ধারকত্ব, আমাদের শুধু ধারকত্বই চেয়েছে। যেহেতু ধারকত্বে বিভবের প্রয়োজন আর এই বিভব শুধুমাত্র এম পাতে আছে, এন পাতে শূন্য, তাই আমরা এম পাতে সল্ভ ঘনত্ব নিয়ে কাজটা করেছি। এখন যদি এখানে মধ্যবর্তী স্থানে কোনো ডাইলেকট্রিক দ্রব্যের উপস্থিত থাকে তাহলে এখানে শুধু একটা কে বসিয়ে দিলেই হবে। এটাই অ্যান্সার। তো এই ছিল ফিজিক্স ক্লাস। আগামী দিন তাহলে আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আর তোমাদের চ্যাপ্টারের মার্কিং গুলো একটু মিস্টেক আছে, ওগুলো আমরা সলভ করে দিব। এই চ্যাপ্টারে যে ম্যাথ গুলো যদি পরীক্ষায় এসে থাকে তাহলে ম্যাথ গুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। ফিজিক্স 3 বোর্ডে যে ম্যাথ গুলো আছে ওগুলো তোমরা অবশ্যই বাসায় করবে।